আবার গহনা জি দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। স্বাস্থ্যই নাগরিকের অধিকার, মৌলিক অধিকার, শিক্ষা নাগরিকের মৌলিক অধিকার। তো দেখা যাবে ছোঁয়া যাবে, রক্ত দিয়ে পেলাম সারা করাতে বড় বড় গিফট করলে আচ্ছা হামের হাজারো হলো এই স্বাধীন খেসারত দিতে হলো। এই যে সরকারের ভুল ত্রুটি, এক সরকারের ভুল ত্রুটি আর সরকার স্বীকার করছেন, হাজারো শিশুর মৃত্যু হলো শরীফ সাকিব ভাই। তাহলে স্বাস্থ্য নাগরিক অধিকার, শিক্ষা নাগরিকের অধিকার। এবার যারা এসএসসি পরীক্ষা ফেল করেছে তাদেরকে 1 বছর আগে পরীক্ষা নিয়ে তাদেরকে পাস মানে আগামীতে ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষা করা উচিত। পাশাপাশি হামে হাজারে শিশু মারা গেছে ঘর বাড়ি বিক্রি করে স্বাধীন দেশে, সে বাচ্চা ট্রিটমেন্ট করাচ্ছে, তাহলে হসপিটাল গুলাতে চিকিৎসা সুবিধা আছে, কিন্তু এই করুণ দৃশ্য কেন দেখতে হচ্ছে? প্রফেসর ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকিব ভাই। অসংখ্য ধন্যবাদ। আমি নিউজ 24 কে আমার কাছে আনলো। দেশপ্রেম জাগ্রত, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আগে আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের জনগণকে ভালোবাসতে হবে। এই যে দেখেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার যে ছিল, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আমাদের ইউনূস সাহেব, আমরা ভাবছিলাম উনি দেশের জন্য অনেক কিছু করেছে বা অনেক কিছু করবে, কিন্তু আমরা ঘুরে বালি, আমরা কিন্তু আশানুরূপ উনি উনি উনার আখের গুছিয়ে গেছেন। এটা আসলে খুবই দুঃখজনক। উনি একজন স্কলার মানুষ, ডক্টরেট মানুষ, আমরা ভাবছিলাম বিশ্বের একজন সেরা মানুষ, কিন্তু উনার যে মানে ক্ষমতা পাওয়ার পরে উনি এককভাবে যা বেনিফিটেড হয়ে গেছেন, আর সত্যি দুঃখজনক। আর কিছু বেয়াদবকে তৈরি করে দিয়ে গেছেন যারা এই দেশটাকে আরো নষ্টের দিকে নিয়ে গেছে। তো আমরা মানে কোথায় সাধারণ জনগণ আমরা কিন্তু আসলে কিছুই পেলাম না। আমাদের মধ্যে যে মানে নির্যাতিত, যারা অবহেলিত, সুবিধা বঞ্চিত, দেখেন দিন শেষে কিন্তু সুবিধা বঞ্চিত শ্রেণীর পাশে কেউ না, একমাত্র আল্লাহ ছাড়া। এখন আমাদের গভর্নমেন্টের চিন্তা আছে, চেতনা আছে দেশকে ভালোবাসার জন্য। এই যে হামের টিকা সারা জীবন আমরা দেখেছি, 54 বছর বয়সে আমরা কি দেখছি, ছোটবেলা থেকে বাচ্চাদের টিকা ফ্রি দেওয়া হতো, এখনো সেটা আছে। কিন্তু এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই হামের টিকাগুলো দেওয়া বন্ধ হয়ে গেছে এবং তারা করে নাই। এবং তারা গভর্নমেন্টের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তারা এই কাজগুলো করে না, তাদের ব্যর্থতা। এটার জন্য রাষ্ট্র দায়ভার নিতে হবে এবং এই দেশের মানুষকে যাতে কিভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করা যায় সেইভাবে আমাদের কাজ করতে হবে বলে আমি বিশ্বাস করি। তো আমরা আশা করব সব জায়গা থেকে আমরা যদি করতে পারি তাহলে আমাদের সফলতা আসবে বলে আমার বিশ্বাস। তো আপনি যে শিক্ষার্থীদের কথা বললেন, এই লেখাপড়ার মান, হ্যাঁ বলেন। আমি বিক্রি করে এই নিম্ন মানুষেরা ভাবে চিকিৎসা করার জন্য বিক্রি করে হসপিটাল নিয়ে চিকিৎসা করতে হয়। তাহলে চিকিৎসার যে মানে হসপিটাল গুলো আছে সরকারি, সেখানে কি দালাল মুক্ত হয় নাই? চিকিৎসকদের এই অমানবিক আচার আচরণ, সাধারণ মানুষের উপরে শোষণ, নির্যাতন চিকিৎসার নামে, এই জায়গাটা বন্ধ করা কি সরকারের উচিত? সাধারণ মানুষের যদি ঘর বাড়ি বিক্রি করে স্বাধীন দেশে বাচ্চা চিকিৎসা করার জন্য হসপিটাল নিতে হয়, তাহলে আমরা এই মানে এই 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 ধরনের সিকোয়েন্স কি দেখতে আমাদের মানে মানুষের বিবেকের জায়গা ভালো লাগবে বলেন? না, এটা খুবই দুঃখজনক। আমি সে কথাটা তো বললাম, আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা এখন, এই যে দেখুন আমাদের কিন্তু এখন কুর্মিটোল একটা এত বড় হাসপাতাল করে রাখছে, আমাদের জনগণ কিন্তু সেবা নিচ্ছে। তারপরে নিউরো সায়েন্স হাসপাতাল, এগুলো কিন্তু অনেক হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল বলেন, এবং উত্তরাতে বেশ কয়েকটা সরকারি হাসপাতাল আছে গভর্নমেন্টের, এবং ইয়াতে আছে এই মুগদা হাসপাতাল আছে, বেশ কয়েকটা হাসপাতাল কিন্তু আছে, এগুলো কিন্তু আমাদের জনগণ জানে না। তো আমাদের যে সমস্ত গ্রাম থেকে যে সমস্ত রুগীরা আসে, তারা যদি প্রপার মানে গাইডলাইন পায় তারা এই সেবাগুলো নিতে পারে। এবং পিজিতেও জানেন আপনি, প্রফেসর দেখাচ্ছে 200 টাকা বা 300 টাকা ভিজিট দিয়ে এই চিকিৎসাগুলো এখন কিন্তু বিকাল বেলা 2টার পরে এই মানে রেওয়াজ গুলা প্রাইভেট হাসপাতালে সহ ব্যবস্থা করেছে। এটা আমাদের জনগণকে সচেতন করতে হবে, জনগণকে অ্যাওয়ারনেস করে
যাতে জনগণের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়া যায় স্বাস্থ্য সেবা সরকারের কাজ করছে, আরো ভালোভাবে কাজ করতে হবে, সেই প্রত্যাশা জনগণকে সেবক হতে হবে। আমাদের ব্যাপারটা হলো এদেশের মানুষ যদি সেবার টেন্ডেন্সি নিয়ে কাজ করে এবং তাদের সেবার মান বাড়াতে হবে। আমাদের দেশের যে এমপি মন্ত্রীরা হয়েছে তারা যদি স্ব এলাকায় এই সেবার মান বাড়ায় তাইলে কিন্তু আর কোনো কিছু থাকে না, আমরা এই সাধারণ মানুষ এই সেবার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি। আর এখন দেখা যায় যে হাসপাতালগুলো দালাল চক্র আসলে দালাল না, তারা অনেক গার্ডিয়ান লেভেল নিয়ে যায়, তারা সেই কাজগুলো করে। দালাল যদি করে থাকে এদেরকে বন্ধ করতে হবে। এটা সব জায়গায় আমরা প্রত্যেকটা অফিসেই দেখতে পাচ্ছি কিছু একটা তাদের নির্দিষ্ট কিছু লোক থাকে, তারা এই কাজগুলো করতে পারে। তো এইগুলা থেকে আসলে বন্ধ করতে হবে। আমরা আমাদের যা রেসপেক্টিভ ম্যান যাবে তার কাজটা সে করে আসবে। এটা হোক আপনার চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য, এবং বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন সচিব এবং বিভিন্ন সংস্থার লোকরা সবাই যাতে সুন্দরভাবে কাজ করতে পারে সেই জন্য আমরা ইয়ে করব। তো আমরা চাই এদেশের মানুষ এই ফল পাক এবং তাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক স্বার্থ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটুক, কর্মসংস্থান বৃদ্ধি পাক, বাণিজ্য বিনিয়োগ এবং শিল্পায়ন, আর্থিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক প্রাতিষ্ঠানিক স্বার্থ, সাংবিধানিক শাসন, আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জবাবদিহিতা, এগুলো আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। সামাজিক এবং মানবিক স্বার্থ, শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ, সামাজিক ন্যায় বিচার, সমতা এবং সামাজিক সংহতি, এবং বিশেষ করে পরিবেশ এবং সামাজিক স্বার্থ, জলবায়ু স্থিতিশীলতা, পরিবেশগত স্থায়িত্ব, সামাজিক নিরাপত্তা, সামাজিক সম্পদ, ব্লু ইকোনমিক, এই সমস্ত জিনিস আমাদের দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা যদি এই লুক আফটার করে, আমার মনে হয় তারা কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। ভাই, এই যে আপনার অর্থ বছর এপ্রিলে শুরু হবে, এপ্রিলে শেষ হবে মার্চে, সেক্ষেত্রে উন্নয়ন কাজে হচ্ছে ভোগান্তি, উন্নয়ন কাজের ভোগান্তি এবং কাজের সামনে যে প্রশ্ন, সরকার যে অর্থ বছরে নথিটা করতে যাচ্ছে, সেক্ষেত্রে পূর্বে প্রচলিত একটা ধারা ছিল, নতুন অর্থ বছরে এই ধারা শুরু হলে কাজের আপনার উন্নয়নের মান বলুন আর কাজের মান বলুন নতুন করে কি একটা গতি সঞ্চার হতে পারে, এবং বিশেষ অর্থ বছর শেষের সময় অর্থনৈতিক একটা টানাপোড়েন চলতে পারে, চলে, এই টানাপোড়েনটা কি এড়ানো যেতে পারে? এপ্রিল মাসে মাসে এপ্রিল শুরু হবে অর্থ বছর, মার্চে শেষ হবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা সরকারের একটা ভালো পলিসি, যেহেতু এপ্রিল এবং মার্চের মধ্যে যেখান থেকে শুরু হবে। আর্থিক বছর তো আপনার 1 বছর করতে হবে, বুঝছেন না, যে মাসে করুক। মনে করেন যদি 1 ডিসেম্বর 30 জুন থেকে করে, এপ্রিল থেকে করে, আবার 1 ডিসেম্বর 30 এপ্রিলে করে, এপ্রিলে শেষ হবে, মার্চ টু এপ্রিল এইভাবে করতে হবে আর কি। মানে মার্চ, মনে করেন এই আর্থিক বছর কিভাবে তা নির্ধারণ করবে, যে 1 মার্চ 30-এ 25, 30 জুন, আর 30 এপ্রিল, 26, এইভাবে হবে আর কি। 1 বছর ঘুরে গেলে 1 বছরই পাবে। এটা মনে হয় তারা চিন্তা করছে আর কি, আমার যতটুকু মনে হচ্ছে আর কি। এটা কোনো সমস্যা হবে না, এটা দিন আগায় যাবে আর কি। আমরা আর্থিক বছরটাকে তার আগায় নিয়ে আসতে চাচ্ছি আর কি। শরীফ সাকিব, শরীফ সাকিব ভাই, প্রফেসর শরীফ আব্দুল সাকিব ভাই, ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার মেয়াদ শেষ, ট্রাম্প এখন যেহেতু এখানে নৈতিকভাবে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধে আমেরিকা বড় ধরনের হোঁচট খেয়েছে, এখন সবাই সংখ্যা করছে ট্রাম্প যে কোনো সময় আমেরিকা এখন নতুন করে স্বাভাবিক প্রচলিত যুদ্ধে ট্রাম্প অলরেডি হেরে গেছেন, সেক্ষেত্রে তিনি পারমাণবিক আঘাতের দিকে যেতে পারেন ইরানের দিকে। কারণ ট্রাম্প তো আসলে উন্মাদ টাইপের মানুষ, পৃথিবীকে সর্বনাশ করতে ট্রাম্প পুতিন যুদ্ধবাজ, যদি পারমাণবিক অ্যাটাক করে বসে তাহলে এই যুদ্ধের সমীকরণটা কোন দিকে যেতে পারে? ইরান তখন কি নতুন ইরান কাউন্টার কি দিতে পারে? তাদের কাছে কি যে অস্ত্র আছে সেই অস্ত্র ব্যবহার করবে ইরান? এটা পজিটিভ আসলে। হ্যালো মুসলমানদের শরীফ তো সাকিব আসলে ভাই। ইমানের শক্তি বেশি। ইরানের কিন্তু ইমানি শক্তি বেশি। আপনার যাই বলেন, ইরান তো মুসলিম কান্ট্রি, দেখেন এত বড় শক্তিশালী দেশকে তারা প্রোটেকশন দিয়ে আসছে। তো আমরা আশা করবো বিশ্বের মুসলিমরা যদি একত্রিত হয়ে যায় এই প্রোটেকশন দেওয়া সম্ভব, এবং তাদের যুদ্ধ অস্ত্র তারা বিক্রি করবে। তাদের তো আসলে টেকনিকটা হলো অস্ত্র বিক্রি করা, এই যুদ্ধগুলা লাগাই রাখা
যাতে অস্ত্রগুলো বিক্রি করতে পারে, এটাই তাদের টেন্ডেন্সি আর কি। তো যেহেতু তাদের মানে ইমানের শক্তি বেশি, আমার মনে হয় ইরানেরই বিজয় হবে এবং তারা জয় হতে পারবে না। আমেরিকা দেশ থেকে পালাতে যেতে বাধ্য হবে এবং আমেরিকা তাদের পতন শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাবো আমাদের ইরানের জয় হবে এবং মুসলিম বিশ্ব যাতে একত্রিত হয় সেই লক্ষ্যে কাজ করতে পারে, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে। বিশ্বের মধ্যে আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই শান্তির বার্তা যাতে বিশ্বের মধ্যে পৌঁছে দিতে পারে। ইরান যেভাবে এগুচ্ছে, ইরানের পজিটিভ সাইড আছে এবং ইরান আহ অবশ্যই জয়ী হবে আমার বিশ্বাস। ধন্যবাদ। শরীফ সাকিব ভাই, এই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে যুদ্ধের উন্মাদনার কারণে আমাদের মতো দেশ একটা তেল সংকটে পড়ে গেছে, আপনার পেট্রোলিয়াম সংকটে পড়ে গেছে। তো আমেরিকার বিশেষজ্ঞরা, যেহেতু ট্রাম্প মার খেয়েছেন, আমেরিকার বিশেষজ্ঞরা এবং বিশেষ করে শান্তিবাদীদের নতুন করে আন্দোলনে যাওয়া উচিত। ট্রাম্প যদি আবার উন্মাদনায় নতুন করে পারমাণবিক যুদ্ধের দিকে যায়, পৃথিবীকে নিয়ে যায়, পৃথিবীর শান্তিবাদীকে নতুন করে এই যুদ্ধ বাঁধতে থামানোর জন্য কি পৃথিবীব্যাপী আন্দোলন করা উচিত কি? মানবাধিকার যারা শান্তিবাদী যারা আছেন হ্যাঁ, পৃথিবীব্যাপী। অবশ্যই অবশ্যই বিশ্ব কারণ বিশ্ব বিশ্ব যুদ্ধের, মানবাধিকার না সংস্থা। এই যে হ্যাঁ, আপনার রাশিয়া 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 যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, আপনার আমেরিকা ইরান যুদ্ধ, আবার এই যে যুদ্ধবাজ নেতানিয়াহু দেখেন পশ্চিম তীরে ফিলিস্তিনদের কি করতেছে, ফিলিস্তিনদের একদম সব এলোমেলো করে দিচ্ছে। এই যুদ্ধবাজে থামানোর জন্য বিশ্বব্যাপী শান্তিবাদীদের কড়া আন্দোলন করা উচিত। সমস্ত দক্ষিণ এশিয়া, ইউরোপ বলুন, এই যুদ্ধবাজে থামানোর উপায় কি আছে বলেন তো? শোনেন, যুদ্ধবাজের থামানোর উপায় হলো আমাদের যারা ন্যাটো মানে যে সম্মেলনগুলি আছে এবং বিশ্বের মধ্যে যে আন্তর্জাতিক সংস্থাগুলি আছে, সংস্থাগুলোর মধ্যে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হলে কিন্তু যুদ্ধ থামানো সম্ভব। আমি বিশ্বাস করি, অন্তত আমাদের মুসলিম কান্ট্রিগুলো সব একত্রিত হচ্ছে না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং যারা আমেরিকা, বিশেষ করে আমেরিকা তো পুরো বিশ্বকে পোদ্দারি করতে চাচ্ছে, যেমন ভারত, রাশিয়া, তারাও চাচ্ছে, তারা তাদের মূল টার্গেট হলো শুভঙ্করের ফাঁকে তারা অস্ত্র বিক্রি করতে চাচ্ছে, এইটাই হলো তাদের মূল টার্গেট। তো আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। এবং মুসলিম এশিয়া, মুসলিম বিশ্বের কান্ট্রিগুলো সবগুলা মিলে যদি একত্রিত ভাবে উদাত্ত আহ্বান জানায় নেটো সম্মেলনের মাধ্যমে এবং ওআইসি সম্মেলনের মাধ্যমে, বা আমাদের মানে যুদ্ধ বিরতির জন্য উদাত্ত আহ্বান জানাতে হবে বিশ্বের প্রত্যেকটা দেশে, যাতে এই অবস্থায় ফিরে আসে, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আপনার চ্যানেলের মাধ্যমে। জি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকি। পাশাপাশি আমাদের মাদকাসক্তকে যুব সমাজ একবার গিরে খাচ্ছে। এখন সিআইডি ঢাকার 50টা থানার ওসিদের কাছে তাদের বিশেষ করে তাদের এই সংক্রান্ত তথ্য চেয়েছে। বাংলাদেশকে যুব সমাজকে ধ্বংস করার জন্য, ব্রেন ধ্বংস করার জন্য আন্তর্জাতিক কোন চক্র, বড় মাফিয়া গ্রুপ কি কাজ করতেছে? বাংলাদেশের বার্মার বর্ডার, রোহিঙ্গা, ইন্ডিয়ান বর্ডার গুলা, এই যে ইয়াবা, ফেন্সিডিল, যুব সমাজের ব্রেনকে কিল করার জন্য এত মাদকের ছড়াছড়ি কেন আপনার দৃষ্টিতে? এবং এই ব্যাপারে সরকারের আরো কঠোর আইন করা উচিত, আসলে সামাজিক আন্দোলন করা কি চমৎকার জরুরি চমৎকার প্রশ্ন। প্রয়োজন? দেখেন, প্রফেসর ডক্টর শরীফ আব্দুল্লাহ যুব সাকি ভাই, সমাজ, এ বিষয়ে 2-4 মিনিট বলুন, তারপর আমরা শেষ করবো। আমাদের যুব সমাজকে কি ধ্বংস করার জন্য প্রফেসর ডক্টর মাদক শরীফ একটা আব্দুল্লাহ বিরাট সাকি ভাই? বিরাট ইস্যু। বিরাট ইস্যু, অবশ্যই জরুরি প্রয়োজন, অবশ্যই। দেখেন, হ্যাঁ, আমাদের সমাজে এই যুব সমাজকে ধ্বংস করার জন্য, এই যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক যেভাবে ছড়ায় পড়তেছে এবং মায়ানমারের মাধ্যমে আসতেছে, ভারত দিয়ে আসতেছে, তারপরে বিভিন্ন মানে বিদেশ থেকে গাঁজা, হিরোইন, আফিম, এই সমস্ত জিনিস এনে বাংলাদেশকে আসলে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য একটা চক্র কাজ করতেছে, বিদেশি চক্র কাজ করতেছে। এ থেকে আমাদের যুব সমাজকে যদি আমরা এই মাদক থেকে বিরত না করতে পারি, আমাদের সমাজ আরো বিকশিত মানে কলুষিত হয়ে যাবে। তাই আমরা চাই এই যুব সমাজকে তাদের হাতে বই ধরিয়ে দিতে হবে এবং প্রত্যেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে, যাতে কোনো পরিবারে যদি মাদক সেবন করে, এই তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করে এই মাদক থেকে জি, বিরত রাখতে হবে। বিশেষ করে যারা আমাদের সমাজে অনেক কাউন্সিলরও আছে, বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আমাদের পরিবার প্রধানরা
এদিকে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে মেয়েরা ওখানে সিগারেট খাচ্ছে, এটা কিন্তু একটা ফ্যাশন হয়ে গেছে এখন। এই যে আমার বাসার পাশে নর্থ সাউথ আইইউবি ইউনিভার্সিটি, আমরা রিক্সা দিয়ে বের হলে গাড়ি আচ্ছা, দিয়ে আমি বের হলে দেখতে আমি পাই আপনার কাছে আসছি। আমি পাশে ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইকে পেয়েছি। অনবর ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনতেছি। জি, ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দুটো বিষয় নিয়ে আপনি কথা বলবেন। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, জি। ট্রাম্প তো মধ্যপ্রাচ্যে মানে নৌবহর আব্রাহাম পাঠালো, সে আব্রাহামের সোলজাররা এখন আত্মহত্যা করতেছে। ট্রাম্প প্রথম দফার 2টা সিকোয়েন্সে যুদ্ধে হেরে গেছেন। এখন সবাই আশঙ্কা করছে যে কোনো সময় আমেরিকা পারমাণবিক অ্যাটাকের দিকে যেতে পারে। এই সময় যদি পারমাণবিক অ্যাটাক করে ইরানে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়, তাহলে এই যে আমাদের মতো বাংলাদেশ, আমরা যে খনি মানে আপনার তেল পেট্রোলিয়ামের দিকে একটা ক্রাইসিসে পড়ে গেছি, এই ক্রাইসিসটা কি জটিলের দিকে যেতে পারে? পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে যে ট্রাম্প আবার জটিল যুদ্ধের দিকে ইরানকে ঠেলে দেয়, তাহলে বিশ্বের যে মানে সংকট আছে, সংকটটা কি নতুন আরো বাড়তে পারে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ ও বাংলাদেশ সহ? এই যে মানে বিশেষ করে তেল পেট্রোলিয়ামের যে বিষয়টা। আপনার যে কোনো ধরনের হুম। সংঘাত যুদ্ধ কোনো দেশের সাথে কোনো দেশের বাজলে পার্শ্ববর্তী দেশগুলো তো ক্ষতিগ্রস্ত হবেই, হয়। তার মধ্যে যদি সেইটা বড় বড় রাষ্ট্র থাকে যারা বিশ্ব ডমিনেট করে, যেমন এই আমেরিকা অথবা মুসলিম বিশ্বের মধ্যে ইরান, তারা সেই সমস্ত দেশের উপরে এরকম সমস্যা হলে হবে। তার মধ্যে আবার এখানে এমন একটা জায়গা যেখান থেকে আপনার এই আমাদের তেলের বিষয়টা এই সমস্ত রাষ্ট্রের উপরই নির্ভর করে। সেই জন্য সমস্যা তো অবশ্যই হবে। তবে আমি মনে করি আপনি যেভাবে বলেছেন সেইভাবে যুদ্ধ হওয়ার কথা না। কারণ আমেরিকা বা যুক্তরাষ্ট্র যে পলিসি তাদের, সেই পলিসিতে এখন আমার মনে হচ্ছে না তারা এই যুদ্ধে যাবে। যুদ্ধে গেলে আপনার অনেকগুলো দেশের মধ্যেই সম্পৃক্ত হয়ে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের ভয়াবহতায় হয়তোবা আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে, অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। আপনার রাশিয়া বলেন, চায়না বলেন, তারাও তো থেমে থাকবে না। তারাও সুযোগ ব্যবহার করবে, সময়ের সুযোগ। তাই আমি মনে করি যে সেরকম ভয়াবহ কিছু হবে না। তবে এই যতটুকুই হোক এর চাইতে বৃদ্ধি পেলে অবশ্যই আমাদের মতো রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। পাশাপাশি আমি আপনার কাছে আসবো। আমেরিকা আমেরিকাকে কেউ থামাতে পারে না। আমি জাতিসংঘ বলুন আর অন্য কেউ থামানোর জন্য বড় ধরনের স্টেপ নেই না। আমেরিকাকে আসলে বিশ্বের যারা চীন বলুন, রাশিয়া বলুন, অন্যরা আমেরিকা মানে একক এই যে সামরিক আধিপত্য বিশ্বব্যাপী দেখায় প্রদর্শন করে যাচ্ছে। বিশ্বের বিশেষ করে নাগরিক বিশ্ব যারা এই শান্তিবাদী গ্রুপ আছে, আমেরিকার শান্তিবাদী গ্রুপ, আমেরিকার নাগরিক সমাজ, বিশ্বের নাগরিক সমাজ, ইউরোপের কিছুটা তাদেরকে সিগন্যাল দিয়ে কিছুটা সময়ের জন্য ব্যারিকেড বা ব্যারিয়ার দিতে রাখতে পারছে। কিন্তু বিশ্বের কাছে আর কি উপায় আছে আমেরিকার এই বেপরোয়া মনোভাব, একটা দেশ দখল করা, একটা দেশের উপর অযাচিত যুদ্ধগুলো চাপিয়ে দেওয়া? এই জায়গাতে বিশ্বের কাছে আর কি উপায় আছে জাতিসংঘ সহ বিশ্ব ব্যবস্থাপনার কাছে? ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই। আসলে আপনারা জানেন যে আমাদের যে জাতিসংঘ আছে সেটা মূলত আমেরিকাই পরিচালিত করে। ঘুরে ঘুরে এই যুক্তরাষ্ট্রই করে, তাদের সাথে কিছু রাষ্ট্র সমর্থন দিয়ে যায়। এইটা যে আপনি কোথাও বিচার পাবেন, আন্তর্জাতিকভাবে কোনো পাবেন, এইটা হলে তো তাইলে আপনার ইসরায়েলের সাথে ফিলিস্তিনি অনেক আগে থেমে যেত। এবং ইরাকের সাথে যে অন্যায় করেছে যুক্তরাষ্ট্র, সেই অন্যায় করতো না। গাদ্দাফিকে যেভাবে হত্যা করা হয়েছে সেইটা হতো না। সাদ্দামকে যেভাবে হত্যা করেছে, আফগানিস্তানে যেভাবে নির্মমতা চালিয়েছেন, সবকিছু মিলিয়ে এইটা নালিশ দেওয়ার মতো বা কেউ বিচার করার মতো নাই। নামে আছে কিন্তু কাজে নাই।
এটাই মূল কথা। আমরা এটাকে স্পষ্ট করতে পারি যে এইটার আসলে কোনো কিছু হবে না। এটা হবে যে একটা শক্তিকে প্রতিহত করতে গেলে আরেকটা শক্তি বিকল্প দাঁড়াতে হবে। এবং আগে আমরা জানতাম যে বিশ্বে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুইটা শক্তি, কেউ রাশিয়ার পক্ষ নিত, কেউ যুক্তরাষ্ট্রের পক্ষ নিত। এখন চায়নাও হয়তো বা তৃতীয় শক্তি বা দ্বিতীয় শক্তি বা প্রথম শক্তিতেও চলে যাবে। সেই ক্ষেত্রে এরকমই অবস্থা ছাড়া কিছু করার নাই। কারণ এ পর্যন্ত দাদাগিরিতে যুক্তরাষ্ট্র যে পরিমাণ দাদাগিরি করেছেন, আমার বয়স 61, এই 61 বছর বয়সের শুরু থেকে যেদিন বোঝা শুরু করেছি সেই দিন থেকেই দেখতেছি যে তারা দাদাগিরি করতেছেন, সারা বিশ্বে আপনার ছড়ি ঘুরাচ্ছেন। তারা যেটা করতে চাচ্ছে সেটা কিছু কিছু সময় বাধাগ্রস্ত হলেও শেষে আবার দেখা যাচ্ছে যে ওই রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একই সময় হয়তো বা গোপনীয়ভাবে অনেক সময় অনেক পলিসি করে আবার তারা দেখা যাচ্ছে যে এই যুক্তরাষ্ট্রই সেই আধিপত্য বিস্তার করে এবং তার অবস্থানই টিকে থাকে। নতুবা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনি। ইসরায়েলের যে জুলুম এবং এই যে যাযাবর, যে ধরনের অত্যাচার এবং নির্যাতন, এইটা তো আসলে কোনো মানুষ করতে পারে না। এটা তো কোনো মানুষ করতে পারে না। এটা অসভ্য জানোয়ারের মতো তারা করতেছে। এটা কার ইশারা করতেছে? এটা করতেছে যুক্তরাষ্ট্রের ইশারা, যুক্তরাষ্ট্রের শক্তিতে। নতুবা তাদের তো এরকম শক্তি থাকার কথা না। তাই আপনার এখানে স্পষ্ট হচ্ছে যে আপনার কোথাও কোনো বিচারের জায়গা নাই এবং সেইভাবে বিশ্বের যে রাষ্ট্রগুলো তাদের চেষ্টা করতে হবে যে যাতে একজনই আধিপত্য বিস্তার না করতে পারে, সেই জন্য রাষ্ট্রগুলো ভবিষ্যতে আগাতে পারে। সেই ক্ষেত্রে চীনকে আমরা ধরতে পারি যে চীন তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের সাথে অনেক মানবিক হবে এবং তারা ভালো কাজ করবে। তাদেরকে আমরা অনেক রাষ্ট্র সাপোর্ট দিয়ে তাদেরকে একটা অবস্থানে নিয়ে আসলে তখন যখন একটা রাষ্ট্র একচাটিয়ে কিছু করতে না পারবে তখন কিন্তু সারা বিশ্বেই শান্তি ফিরে আসতে পারে। কারণ কিছু রাষ্ট্র চীনের কাছে থাকবেন বা চীনের সাথে সম্পর্ক থাকবে আর বন্ধুত্ব থাকবে। এরপরে দেখা যাবে সবসময় সবাই চেষ্টা করবে যে কোনো অপরাধ না করার। কিন্তু এখন আসলে বিশ্বে বিচার করার মতো বা চ্যালেঞ্জ করার মতো এখনো স্পষ্ট কেউ নাই। সেই জন্য যুক্তরাষ্ট্র ইচ্ছা মতো এই কাজগুলো করে যাচ্ছে। ধন্যবাদ। যে আমাদের যুব সমাজ, বাংলাদেশের আন্তর্জাতিক চক্রান্ত আছে যুব সমাজের ব্রেন ধ্বংস করার জন্য। মাদকের, ব্যাপক মাদকের বেপরা আমরা নানান মাঠ থেকে নানা চিত্র দেখতে পাচ্ছি, ইয়াবা সহ আনুষঙ্গিক। আমরা কি আন্তর্জাতিক মাফিয়া চক্রের শিকার বাংলাদেশ? এই যে যুব সমাজকে মাদকাসক্ত করা, ব্রেন ড্যামেজ করা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই? আমি বাংলাদেশের সবচেয়ে গভীর গুরুতর সমস্যা হচ্ছে এই মাদক মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই মাদক যে আসক্ত হয় সে শেষ, তার সংসার শেষ, তার পরিবার শেষ এবং সমাজ ও রাষ্ট্র শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাদকে আসক্ত প্রত্যেকে মেধা শূন্য হয়ে যাচ্ছে এবং নেশাগ্রস্ত হলে তার কাছে কোনো কিছুই আর গুরুত্ব থাকে না, সবকিছুই তার কাছে গুরুত্বহীন। আপনার সেই ক্ষেত্রে এইটা পরিকল্পিতভাবেই এই বাংলাদেশে মাদকগুলো নিয়ে আসা হয় বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য। এখন আপনার আমি মনে করি আমি আপনার 20 তারিখে আপনার 20 তারিখ না, 21 তারিখে আমি
বাগেরহাটে গিয়েছিলাম, আমাদের এসপি মহোদয়ের সাথে আমি বসেছিলাম এই মাদক নিয়ে। শুধু আমাদের যে 16টা ইউনিয়ন মোড়লগঞ্জে আর 4টা, প্রত্যেকের ইউনিয়ন থেকে একজন দুইজন করে নিয়ে ওনার সাথে আমি বৈঠক করেছিলাম মাদকের উপরে। এখন উনি চেষ্টা করতেছে, এবং উনি এই নতুন এসেছে, মাস 2 হয়েছে, এর মধ্যে আমার সাথে মিটিং এর পর প্রচুর মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছে। কিন্তু উনি জিজ্ঞাসা করেছিল যে আপনার মতে এটা সমাধানে কিভাবে হতে পারে। তখন আমি ওনাকে বলেছিলাম যে আমি ঢাকায় বসে জানি যে অমুকে মাদক খায়, অমুকে মাদক বিক্রি করে, অমুকে হোলসেল আনে, এইটা কিন্তু আমার দায়িত্ব না। এই দায়িত্বটা হচ্ছে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশেরই বেশি, ডিবি, পুলিশ, র্যাব। কিন্তু সেইটা তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে না। আমি মনে করি এখানে 2টা সমস্যা হতে পারে। একটা হতে পারে যে পাওয়ারফুল কোনো লোক, সে সরকারি দলের হতে পারে, অন্য রকমের পাওয়ার হতে পারে, তার ভয়ে আপনারা এই মাদক বিক্রেতা, মাদকাসক্ত এদেরকে গ্রেপ্তার করতেছেন না, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতেছেন না, কারণ আপনি ভয় পান, আপনার সমস্যা হবে। আরেকটা হতে পারে যে আপনার পুলিশ এই মাদক ব্যবসায়ীদের ধরে না, তাদেরকে আইডেন্টিফাই করে ধাবর ধবর দেয়, তাদের কাছ থেকে টাকা নিতে পারে, মাসিক টাকা হতে পারে, দৈনিক টাকা হতে পারে, এভাবে সেইটাও নিতে পারে। এখন উনি বলেছিল যে আপনি কিভাবে বুঝবেন যে আমার পুলিশের লোকজন তারা এই মাসিক টাকা নিয়ে তাদের ছেড়ে দিচ্ছে বা তাদেরকে জি, ধরতেছে না। কিন্তু আমরা দেখি যে আপনার গ্রেপ্তার হওয়ার পরে 3 মাস 6 মাস পরে মাদক কারবারিরা, মাদক ব্যবসায়ীরা বেরিয়ে আসে, জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসে, আবার হ্যাঁ, সেই আমি নতুন আমি করে শেষ করি, সেই ব্যবসা আমি শেষ তারা করি। করে। আর তো এদেরকে আসলে আইনে যদি ফাঁক থাকে, ফোকর থাকে, আইনের পরিবর্তন করা এবং আইনের কঠোর প্রয়োগ প্রয়োগ এবং বিশেষ করে রাজনৈতিক সামাজিক ভাবে আন্দোলন, রাজনৈতিক সামাজিক আন্দোলন গড়ে তোলা। আর এই আইনে যদি ফাঁক ফোকর থাকে, যুগোপযোগী আইন ব্যবস্থা পরিবর্তনের দিকে যাওয়া উচিত। কারণ মাদক তো ব্রেন ব্রেন ড্যামেজ করে দেয়, মানে সোসাইটি ব্রেন ড্যামেজ করে দেয়, বিশেষ করে যুব সমাজের। আইনে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, পাশাপাশি আইনের কঠোর কঠোর প্রয়োগ করা এবং ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী করা উচিত। ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই। ভাই আমার কথাটা শেষ করলে তো আপনি পেয়ে যেতেন এটা। হ্যালো। আমার কথাটা শেষ করলে আপনি পেয়ে যেতেন। যাই হোক, আমি তো আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কথা বলতেছিলাম আপনাকে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি যে সেইখানে ওনাকে যখন বললাম, উনি বললো যে আপনি কিভাবে। আমি বললাম যে অনেক সময় হয় আমাদের সাধারণ পাবলিক বলে যে অমুক জায়গায় মাদক বিক্রি হচ্ছে, আপনার এসআই কে বা পুলিশের ফাঁড়িকে জানানো হয়, পরে দেখা যায় এই কথা সে জেনে যায় এবং সে ওই ছেলেকে চার্জও করে যে আপনি কেন বলেছেন। এতে প্রমাণিত হয় যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে একটা লিয়াজও আছে। আর আরেকটা কথা উনিও বলেছেন যে আমরা তো গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পরে যখন দেখি 2 দিন পর বের হয়ে যায়, তখন তো আমাদের একটু লজ্জা লাগে। এই জন্য আইনটাও কঠিন হওয়া উচিত। ইতিমধ্যে আপনারা জানেন যে মাদক ব্যবসায়ীদের ফাঁসির আইন হচ্ছে অলরেডি কার্যকারী হবে অল্প সময়ের মধ্যে। এই সরকার কিছু কিছু আইন পরিবর্তন করেছে যা মানুষের কল্যাণে এবং ভালো হবে। তার মধ্যে মাদক ব্যবসায়ীদের ফাঁসি, এবং যে সমস্ত আপনার সংসারে ছেলে না থাকে, সেই মেয়ের সম্পত্তি অন্যরা পায়, সেই ক্ষেত্রেও সরকার আইন করেছে যে তার মেয়েই সম্পূর্ণ সম্পত্তি পাবে, অন্য কেউ পাবে না। এই জন্য অনেক সময় তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়, অনেক কিছু করতে হয়, সম্পত্তি বিক্রি করে নগদ টাকা দিতে হয়। এই জন্য সরকার এটাও বলেছে যে না, ছেলে হোক মেয়ে হোক সম্পত্তি সে পাবে, এখানে অন্য কেউ পাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই যদি এরকম হয়। এরপর হচ্ছে যে আপনার, আমি মনে করি যে এটাকে খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তখন তাদের জামিনও হবে না, এবং জামিনও আমার মনে হয় একটা নিয়ম আছে যে এত ইয়াবা পাইলে এতদিন পর জামিনের আবেদন করবে, এত পাইলে এত। আমার মনে হচ্ছে যে আপনার বিচার না হওয়া পর্যন্ত কোনো জামিন হবে না, বিচার না হওয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো জামিন হবে না, জেলে থেকেই বিচার হবে। তাহলে
এই মাদকের কারবারই আর থাকবে না। কারণ ওরা একটা চক্র, ওরা প্রচুর টাকা দিয়ে হাইকোর্ট থেকে জামিন নেয়, এখানে ওখানে বিভিন্ন ভাবে জামিন নেয়, এবং তাদের খেয়াল থাকে কতদিন পর আবেদন করা যাবে, সাথে সাথে করে জামিন নেয়। তাই আমার একটা হচ্ছে, এখন বর্তমানে বলছে যে এই মাদক ব্যবসায়ীদের ফাঁসি হবে, আর আমি মনে করি বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনার তাদেরকে কোনো জামিন দেওয়া যাবে না। এই আইনটা করলে আমার মনে হচ্ছে যে দ্রুত থেমে যাবে, কারণ বিচার না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে। বিচার যদি 2 বছর পরে 2 বছর জেলে, 3 বছর, 3 বছর পর তো তার ফাঁসি হয়ে যাবে। অতএব এইটা ভালো, এটাই আমি মনে করি। ধন্যবাদ। যে আপনাকে ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, এবং মানবিক আন্দোলনের মানুষ, আমাদের বাংলাদেশের সুদী সম্পন্ন মানবিক আন্দোলনের সংগ্রাম, আপনি দেশকে সমাজকে উপযুক্ত করেন রাজনৈতিক বিষয়, সামাজিক মানবাধিকার বিষয়। আসলে মানবিক মাথা চাই তেমনি দেখবেন নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। এই দিন না আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবে সামনের দিনের কাছে। আমরা 24 ডিজিটাল নিউজ দেখবেন, কমেন্টস করবেন, আপনার দেখা কমেন্টস করে নিয়ে আগামীতে ভিন্ন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকুন, নাগরিক সত্তার পরিচয় দিন, নাগরিক বোধের পরিচয় দিন, এবং আপনারা সচেতন হন। এই দেশ আমার আপনার সকলের।